কলকাতা শহরের এক ঐতিহ্যময় স্থান হল আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। কিছুদিন আগে এক বৃষ্টিমুখর দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম এই জেল মিউজিয়ামের ইতিহাসকে চাক্ষুষ করতে। ব্রিটিশ আমলে এই জেলেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বহু নায়ককে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তাই আজ আমরা এই জেল মিউজিয়াম ঘুরে তার ইতিহাসকে নিজের হাতে ছোঁব। প্রথমেই বলি, এই জেল মিউজিয়াম সোমবার দিন বন্ধ থাকে এবং বাকি দিনগুলি সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যে 6টা থেকে 7:30 পর্যন্ত চলে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই মিউজিয়াম জুড়ে রয়েছে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, লাইব্রেরি, সেমিনার কক্ষ। এছাড়াও এই মিউজিয়াম প্রাঙ্গণের ভিতরেই রয়েছে কফি হাউস। রাজ্য সরকারের উদ্যোগে 2022 সালের 21শে সেপ্টেম্বর এই জেল রূপান্তর হয় আলিপুর জেল মিউজিয়ামে। উদ্বোধনের পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছে এই মিউজিয়াম দেখতে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বংজেলা কাপল। আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল যখন আমরা আসছিলাম। তো এই বৃষ্টি মুখর দিনে আমরা আজকে দেখব আলিপুর জেল মিউজিয়াম। তো এই মুহূর্তে আমরা রয়েছি স্ট্রিট নাম্বার 5-এ, আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক পাঠক ভবনের সামনে। এখানে যারা বন্দী ছিলেন ওনারা এখানে পড়াশোনা করতেন। আচ্ছা, ওনাদের পড়াশোনার জায়গার জন্য এটা বানানো আর কি, ডিগ্রি পাওয়ার জন্য সবকিছু এখান থেকে আর কি ওনারা ডিগ্রিগুলো পেতেন, পড়াশোনা করতেন এবং ডিগ্রি পেতেন, উচ্চতর ডিগ্রি এখান থেকে ওরা পেতেন। মেন গেট থেকে ঢুকে এই বাঁ দিক দিয়ে ঠিক পাঠক ভবনের রাস্তাটা দিয়ে আমরা এখন জেল মিউজিয়ামটা ঘুরে দেখবো। আমি দাঁড়িয়ে রয়েছি স্ট্রিট নাম্বার 6-এ, আর সামনে রয়েছে এই যে এখানটা সব পরপর যে কক্ষগুলো রয়েছে আর কি, ফাঁসির মঞ্চ, নেহেরু মঞ্চ পরপর লেখা আছে, দেখুন আপনারা। নেতাজি কক্ষ আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। মানে পরপর সবকটা সেল, আমরা এগুলো এবারে দেখবো একের পর এক। এই যে আমরা এখন ঢুকবো এই দরজাটা দিয়ে, ভিতরে গান চলছে, দেশাত্মবোধক যে গানগুলো রয়েছে, বাইরে থেকে শুনেই একটা অদ্ভুত লাগছে, মনটা কেমন যেন ছ্যাক করে উঠছে। এই মুহূর্তে আমরা রয়েছি এই নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল আর যতীন্দ্র মোহন সেনগুপ্তর সেলে। তো এই মুহূর্তে আমরা ঢুকছি নেতাজির কক্ষে, যেখানে নেতাজিকে বন্দী করে রাখা হয়েছিল। সামনে বাগান রয়েছে, একটা গ্লিম্পস দেওয়ার চেষ্টা করব যে সেলগুলো এক্স্যাক্টলি কিরকম ছিল, তখনকার দিনে বন্দীদের কিভাবে রাখা হতো সেটা এই সেলগুলোকে দেখলে বোঝা যায়। কক্ষগুলোর সামনে রয়েছি যেখানে নেতাজিকে, বিধানচন্দ্র রায়কে এখানে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, এবং আমি পরপর আপনাদেরকে দেখাবো এই কক্ষগুলো। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাগার কক্ষের সামনে, যেখানে তিনি 5ই সেপ্টেম্বর 1930 সাল থেকে 16ই জানুয়ারি 1931 সাল অবধি ছিলেন।
মুহূর্তে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি নেতাজির কারাগার কক্ষের দিকে। দেখবো এখন নেতাজির কারাগার কক্ষ। এই কারাগার কক্ষগুলোতেই নেতাজিকে রাখা হয়েছিল বন্দি অবস্থায়। এখানে দেখতে পাবেন আজাদ হিন্দ বাহিনী গঠনের বিষয়ে কিছু পেপার ক্লিপস, যেটা ভিতরে রয়েছে আজাদ হিন্দ বাহিনীর ফৌজ সম্পর্কে কিছু তথ্য। সেলটার দিকে চলে যাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাগারের সামনে, যেখানে উনি 23শে জানুয়ারি 1930 সাল থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল অবধি কারাগারে বন্দী ছিলেন আইন অমান্যের অপরাধে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাগার কক্ষের সামনে, যেখানে তিনি বন্দী ছিলেন 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 9 অগস্ট পর্যন্ত। বন্দী ছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এই মুহূর্তে আমরা রয়েছি ফাঁসির মঞ্চে। এই জেলেই তৎকালীন লর্ড কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ব্রিটিশ সরকার 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি কার্যকর করে। ক্ষুদিরাম বসুর পর কানাইলাল দত্ত তিনি ফাঁসির মঞ্চে প্রাণ উৎসর্গ করেন স্বাধীনতার জন্য। তো আমরা এখন যে কক্ষে রয়েছি, এই কক্ষতে ফাঁসির ঠিক আগের দিন যাদের ফাঁসি হবে তাদেরকে এই কক্ষতে রাখা হতো। রয়েছি ফাঁসির মঞ্চের ঠিক সামনে। এখানেই আমাদের যত বিপ্লবী ছিল তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। দেখতে পাবেন যে এখানে এখনো দুটো দড়ি ঝুলে রয়েছে। এই দড়িগুলো চেঞ্জ হয়ে গেছে, সেই পুরনো দড়ি নেই, কিন্তু পুরো সম্পূর্ণভাবে কিন্তু অ্যাজ ইট ইজ রাখা আছে ফাঁসির মঞ্চটাকে। এবং যদি দেখেন যে ওখানে একটা পাটাতন রয়েছে, এই পাটাতনটায় কিন্তু ওই যখন লিভারটাকে চাপা হতো তখন পাটাতনটা খুলে যেত, সেই বডিটা নিচে চলে যেত। তো এইভাবেই ফাঁসি দেওয়া হতো। খারাপ লাগছে এই জায়গাটায় এসে, মনটা খুব ভারী হয়ে গেল, মানে কি বলবো, বলার ভাষা খুঁজে এখানে স্বাধীনতা সংগ্রামীদের তাদেরকে ফাঁসি দেওয়ার পর তাদেরকে এখানে নিয়ে আসা হতো, তাদের শরীরটাকে, এবং অটোপসি করা হতো। মৃত কিনা সেটা দেখা হতো, চেক করা হতো, ঘোষণা করা হতো যে তারা মৃত। তো এটা সেই রুম।
এবার ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আমরা আরেকটু এগিয়ে এসে আবার বাঁদিক নিয়েছি। এবার এদিকে কি রয়েছে সেটা দেখা যাক। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি নেহেরু কক্ষ বা নেহেরু সেলের সামনে। এখন আমরা প্রবেশ করব এই নেহেরু কক্ষে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুজি উনি এখানেই কারারুদ্ধ ছিলেন, বন্দী ছিলেন আইন অমান্য আন্দোলনে যোগদান করার জন্যে। এই 4টে সেল যে আপনারা দেখছেন, উনি এই 4টে সেলের মধ্যেই বন্দী ছিলেন। শোনা যায় যে জওহরলাল নেহেরু যখন তিনি এই সেলে কারারুদ্ধ ছিলেন, এই কারাকক্ষে ছিলেন, তখন মাঝে মধ্যেই সপ্তাহে একবার করে 15 থেকে 20 মিনিটের জন্য ইন্দিরা গান্ধী তার সঙ্গে দেখা করতে আসতেন। বাবার কন্যার মধ্যে কথোপকথনটা কিভাবে হতো, উনি বসতেন ঠিক এইখানে বাইরে, উনি বসে থাকতেন এবং নেহেরুজি তিনি তার এই কক্ষ থেকেই তাদের কথোপকথনটা তিনি চালিয়ে যেতেন। আমরা রয়েছি পুরনো গুদাম ঘর বা যেটাকে এখন লাইব্রেরি বানানো হয়েছে, লাইব্রেরি আর সেমিনার কক্ষ বানানো হয়েছে। তো আমরা এখন প্রবেশ করব লাইব্রেরি বা সেমিনার কক্ষতে। এই সেলফি জোনে এসে আপনারা আপনাদের সেলফি তুলতে পারবেন। এর ডান দিকেই তাঁতকল, আসামিদের, কয়েদিদের তাঁতকলে তাঁত বনে তাদের কাপড় তৈরি করা হতো। তারপরে সামনের দিকে আছে ওয়াশ টাওয়ার, যেখান থেকে এই জেলে পুরো ওয়াশ করা হতো। তারপর বাঁদিকেই 1 নম্বর 2 নম্বর সাধারণ কয়েদিদের সেল। তারপরে আপনি 4 নম্বর পুলিশ মিউজিয়াম, সেখানে আপনি পাবেন ব্রিটিশ আমলের বিদ্রোহীরা যে অস্ত্রগুলো ব্যবহার করত, সেই শস্ত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জেলে অনেক বিদ্রোহীরা ছিল যারা আমাদের দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। রয়েছে অনেকগুলো বই, সবকটাই আমাদের স্বাধীনতার সংগ্রাম নিয়েই লেখা, প্রত্যেকটি বই। এখানে এসে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে, কিভাবে ফাঁসি দেওয়া হতো এবং ফাঁসির আগে তাদের কিভাবে রাখা হতো। যাচ্ছি পুলিশ মিউজিয়ামের দিকে, 4 নম্বর সেলের মধ্যে অবস্থিত। এখন আমরা চলে এসেছি নজরুল সেলে, যেখানে কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ অবস্থায় তিনি ছিলেন 84 দিন 1922 সালে। এবং অনেকেই ঘটনাটা জানতেন না। যখন এই জেল মিউজিয়ামটা তৈরি হয়েছে সেই সময় কিন্তু এটা তাদের অগোচরেই থেকে যায়। পরে এটিকে সংশোধন করে নজরুল সেল এখানে তৈরি হয়। ওয়ার্ড নাম্বার 9 দেখতেই পাচ্ছেন, 9 নম্বর কক্ষে তিনি ছিলেন। এই হলো নজরুল মঞ্চের ঠিক বাইরে। বন্ধ রেখেছে এখন। এটা হসপিটাল মিউজিয়াম। দুতলা সিঁড়ি আছে, ডিগ্রির ভেতর। এই হসপিটাল মিউজিয়ামে সেই সময় কারারুদ্ধ বিপ্লবীদের চিকিৎসার জন্য আনা হতো।
স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম: শ্রী অরবিন্দ। আলিপুর বোমা মামলার জন্য তাকে কারারুদ্ধ করা হয়। তার লেখা টেলস অফ প্রিজন লাইফে তিনি তার 1 বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছিলেন। এছাড়া সুভাষচন্দ্র বোস, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বিধানচন্দ্র রায়, চারু মজুমদার, দীনেশ গুপ্ত এর মধ্যে অন্যতম নাম। এখানের প্রত্যেকটি ঘরে রয়েছে বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। এই জেলেই দীনেশ গুপ্তকে 7ই জুলাই 1931 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল রাইটার্স বিল্ডিং হামলার কারণে। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। বিপ্লবীদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম সত্যেন্দ্রনাথ বসু। 1908 সালের 21শে নভেম্বর এই জেলেই তাকে ফাঁসি দেওয়া হয়। এই জেল মিউজিয়ামের মধ্যেই একটি একক কক্ষ জুড়ে রয়েছিল সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ফাইনালি আমরা এখন কফি হাউসের ভিতরে রয়েছি, যেটা জেল মিউজিয়ামের ভিতরেই রয়েছে। অনেক বেলা হয়ে গেছে তো, আর খিদেও পেয়ে গেছে, তো আমরা এবার উপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, দেখি কি পাওয়া যায়। এই কফি হাউসটা একদম জেল মিউজিয়ামের ভিতরেই রয়েছে। দেখি কি পাওয়া যায়। প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3 ঘন্টা ধরে আমরা ঘুরছি এবং এখন বাজে 4:30। কফি হাউসে পৌঁছেই আমরা অর্ডার করে নিলাম মাটন কাটলেট, লেমন ফিশ, চাউমিন আর চিলি চিকেন। এখানে বলে রাখি, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত, টেস্ট অনবদ্য ছিল, আর ওদের সার্ভিসও খুবই ভালো ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অ্যাট লাস্ট এসেই গেছে কোল্ড কফি। তো খেয়ে দেখি। এটা আগে আসার কথা ছিল, যেটা পরে দিয়েছে ওরা। দারুণ খেতে, পুরো চিল্ড কোল্ড কফিটা। আমার তো মনে হয় কোল্ড ড্রিঙ্কসের থেকে কোল্ড কফিকে টেস্টটা মেটানো অনেক বেশি উপকারী এবং কার্যকরী। আর আই লাভ কোল্ড কফি। তা আজকে আমাদের এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংজিলা কাপল।